আসুন আমরা সাপের খেলা করব। আমি রাগে কাঁপছি, রাগে। আমাদের উপর তোমার এত রাগ কেন পুলিশ বাবু? সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। তোদের বেআইনি কারবার দেখে আমি আমার কিছুতে রাগটাকে বাগিয়ে আনতে পারছি না। এখন যদি প্রচন্ড রাগের বসে আমার হাত থেকে বন্দুকের গুলিটা বেরিয়ে গিয়ে তোদের মাথার খুলির মধ্যে ঢুকে যায়, তাহলে তার থেকে বড় আমার যেখানকার জিনিসটা আমি সেখানেই রেখে দে। আমি আমার এই রুল দিয়ে তোদের কিছু রুল শিখিয়ে দে। পুলিশ বাবু ওদের দুজনকে আমি কেসে দেব, জেলে ভরবো। এই বন্যপ্রাণী সুরক্ষার আইন মোতাবেক এই স্নেহ সাপগুলোকে কয়েদ করে রাখার জন্য দফা 320 একবারে 7 বছরের জেল। 7 বছরের জেল। প্রাণীগুলোকে না দেওয়া, প্রয়োজন মতো ওদেরকে খাদ্য না দেওয়া, দফা 330 মানে 5 বছরের জেল। 5 বছরের জেল। আছি রে বাবা, আছি। ওইসব বিষধর সাপগুলোকে নিয়ে প্রকাশ্য পথে ঘাটে খেলা দেখানোর জন্য দফা 342 10 বছরের জেল। 10 বছরের জেল। তারপরে দফা 352, দফা 362, তারপরে দফা 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 সব দফা একটা দফা করে লে না পুলিশ বাবু। দফা মানে দফা। আমরা বলছিলাম কি তুহাকে কিছু আমরা মিঠাই খিলাই দেব। আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবার চক্রান্ত চলছে। না, তুই ঝুট
মুড গোসা করছি পুলিশ বাবু। আরে আমরা তো তোকে বিষ খিলাবার কথা বলি নাই, আমরা তো তোহাকে ওই মিঠাই খিলাবার কথা বলছিল। এটাই তো। আরে দেখ তেরিগা, ওই সুগার রোগীর কাছে হলো না মিষ্টি হলো তীব্র বিষ। তাহলে তুই কি খাবি পুলিশ বাবু? আমরা লাচা গানা করে কোনোরকমে দিন রাত গুজরান করি, তাহলে তুই কি খাবি বল পুলিশ বাবু? বেশি কিছু চাইবার লেগে আমরা কিচ্ছু দিতে পারবো না পুলিশ বাবু, দয়া করে আমাদের ছেড়ে দে পুলিশ বাবু। এখন বল পুলিশ বাবু, তোহা কি খাবি? খেতে তো অনেক কিছু ইচ্ছে করে মামনি, কিন্তু কোনো দিকেই আমি হজম করতে পারছি না রে বাবা। ওই গ্যাস, অম্বল, বুক জ্বালা, প্রেসার, সুগার সবটাই আমাকে এমনি করে কাবু করে রেখেছে। এই দেখছিস না আমার 72 কেজি বডিটা কেমন 22 কেজিতে ঝুলেছে। 72 থেকে 22? আগলি খাবে কি রে? গ্যাসে মরে যাবি। সবিতে তো ভেজাল। এই তো আমি এমন খাবার খাই না বাবা, তাতে কোনো ভেজাল নেই, নেই কোনো হজমের গন্ডগোল। খাবারটা কি পুলিশ বাবু? পাবলিকের কাছ থেকে আজকাল আমি ঘুষ ছাড়া আর কিছুই খাই না। প্রতি দফায় 1000 করে দিই, প্রতি 3 দফায় 3000। লাই বাবু লাই, এত টাকা আমরা কোথা পাবো বল পুলিশ বাবু? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি না সব ছেড়ে দিলাম। দেখ ওই 1000 টাকা দে। দেখো বাবু, আমার কাছে না 100 টাকা আছে, এটা নিয়ে আমাদেরকে রিহাই দিবি তো দে, আর না হলে চল পুলিশ বাবু কোথাকে নিয়ে যাবি চল। আরে আমি কি একবারও বলেছি? না না না, আমি কি একবারও বলেছি নেব না? আরে আমরা হলাম গিয়ে জনগণের সেবক, আরে সেই সেবা মূল্য স্বরূপ জনগণ আমাদের যাই দিচ্ছে সেটাই আমরা মেনে নিচ্ছি। তবে ইলে পুলিশ 100 টাকাই দে বাবা। লে পুলিশ বাবু। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখিস বাবা, এইসব বিষধর সাপগুলো নিয়ে পথে ঘাটে খেলা দেখাচ্ছি, খুব সাবধানে নাড়াচাড়া করিনি, বুঝলি? বলা তো যায় না কখন ছবুল টুবুল জন্য না আমারে। এই তোরা দুজনে কি তোদের হয়ে গেল রে, আমার বুঝি আর এই বয়সে হবে না। বিয়ে হচ্ছে না দেখো সরকার, একটা মেয়ে আমার খুব দরকার। বিয়ে হচ্ছে না দেখো সরকার, একটা মেয়ে আমার খুব দরকার। বিয়ে হচ্ছে না দেখো সরকার, একটা মেয়ে আমার খুব দরকার। ঠিক আছে, আরে সব সাপের বিষ হচ্ছে, তোদের লোভের বিষ অনেক খতরনাক। তুই ঠিক বলেছিস রূপসী। পুলিশ বাবু যখন একবার আমাদের পিছে পড়েছে, ও শালা বারবার ভয় দেখিয়ে আমাদের টেকা নেবে, টেকা। তাই বলছি রূপসী, চল না আমরা এক কাম ধান্দা ছেড়ে অন্য কোথাও গিয়ে নতুন কোনো কাম ধান্দা খুঁজি,
আবার নতুন করে সংসার করবো। এই বেশরম! ও কথাটা বলতে তোর শরম লাগে নাই? রূপসী, আরে কি শরম? ভাই বোনে কখনো কি সংসার পাতা যায়? ভাই বোন? আরে কে ভাই বোন বলবি? আমরা আমরা ভাই বোন নয় রে রূপসী। কি বললে? কি বললে রাকা? আমরা আমরা ভাই বললাই। ছোটবেলা থেকে তুষাকে বাবুজি বলে ডেকে এসেছি, আমিও তাকে তো বাবুজি বলে ডেকে এসেছি, তুষাকে মা বলে ডেকে এসেছি, আমিও তো তাকে মাঝি বলে জেনে এসেছি। তাহলে কেন রে রাকা, কেন আমরা ভাই বোন হব লাই? জানি কি কারণ তুই আমার মায়ের পেটে জন্মাসলাই তাই। আমার বাপুজি খেলা দেখাতে গিয়ে তোকে তোকে না কোথা থেকে কিনে নিয়ে এসেছিল এটা আমি কি করলাম? বাপুজি পই পই করা বারণ করে সত্ত্বেও আমি আমি আমার রূপসীর জন্ম পরিচয়ের কথা বলে দিলাম। লাই আমি আমি আর রূপসীর জন্ম পরিচয়ের কথা কিছু বলবো না। যখন তুই জানিস তাহলে বল না রাকা, বল না কে আমার বাপটা আছে? হ্যাঁ, আরে কার পেটে আমার জন্মটা আছে বটে? আমি জানি না রে রূপসী, আমি সত্যি কিছু জানি না। জানিস লাই যদি, তাহলে কেন আমার অতীত জীবনটাকে খুঁজিয়ে এমন করে তুলেছিস রাকা? এখন যে আমার বাপটাকে গিয়ে বলতে ইচ্ছে করে, আমার জনম দেও মাটাকে ইচ্ছে করছে গিয়ে জিজ্ঞাসা করতে। মাগো, মায়ের মমতাটুকু তো না দিতে পারবে? তাহলে আমাকে জন্ম দিয়েছিলি কেন গো মা? কেন? রূপসী কাঁদিস না, রূপসী কাঁদিস না। জনমের পরিচয়টাই জীবনের সবকিছু লয় রে পাগলি। আয় না, আজ থেকে আমরা নতুন করে ঘর বাঁধবো, আর আমাদের সেই পরিচয়ের নাম হবে ভালোবাসার পরিচয়, মোদের মহব্বতের পরিচয়। তাই হবে রে রাকা, তাই হবে। আজ থেকে আমাদের জন্ম পরিচয় হবে আরে মনে কথা বলিস না, মাদুল জাগছে মৌহা বনে দেখেছে আগুন লাগছে। আরে দোস্ত, আমি থাকতে একাই মালটাকে নিয়ে চারদারি করছো? এ সোনা মাইরি সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাই।
कुछ बलवारी मल्ला আছে কে সবাই মিলে ভাগ বাটোয়া করে দিবি রূপসী রূপসী আমার হবু বউ আছে হবু বউ ঘরে তো তুহার বোন আছে, আগে তার যৌবনের তপটা নিয়ে আসবি যা। আমার রূপসীর গায়ে হাত দিবি তো তাহলে আমি তাহলে একেবারে শেষ করে ফেলবো। তোকে আজরে প্যান্ট মারার করে আমি মেন রাস্তার উপর ফেলে দেবো। আমাদের প্রাচীন জেলা এলাকায় ভাষণ দিয়ে বলবে ভাবমূর্তি নষ্ট করার জন্য পুষ্কর করেছে। বলে বলে আহা বলে বলে আহা বলে বলে ठीक बोले छो दोस्त, ठीक बोले छो। तुम्हारा मेहरबानी से वो छोकरी बहुत आसानी से भगवान का पास पहुंचे जावे और तुम्हारे तुम्हारा पार्टी लोग फूलों का माला पूरी बोलबे जुग जुग जियो जुग जुग हमी कोई नेता ना अच्छे दोस्त, हमी पब्लिक अच्छे पब्लिक और এখন हमार मंत्र होना चाहिए पब्लिक का दवाई नेता को धोलाई धोलाई। একটা সাধারণ মহিলা ইজ্জত বাঁচাইতে তুমি যেভাবে ঝাঁপিয়া পড়িয়াছ ইহার জন্য তোমাকে আমি কন্ডিশনা করিয়া থাকিতে পারি। আমি ফাদার এন্টনি আছি, লেকিন তোমার আইন হাতে তুলে লইয়া আমার না পছন্দ আছে। এই রাস্কেলটাকে আপনি তোরা দুজনে এখনো এখানে যাসনি? ওই লড়কিকে বেইজ্জত করিবার অপরাধে আপনি এই রাস্কেলটাকে অ্যারেস্ট করে নিয়ে যান ইন্সপেক্টর। মহিলার শ্লীলতা হানি শালা তোফা 302 বেটাকে একবারে থানায় গিয়ে টাইট দে। দয়া করে আমাকে ক্ষমা করবেন স্যার, আর কখনো হেমন হবে না। আপনি তাহলে থানায় আসুন, আমি থানায় নিয়ে যাচ্ছি, আপনি স্টেটমেন্টটা দিয়ে যাবেন। দেখা হবে, খেলা হবে, গানটা আমার করতে কালটা সারা তোলা আমি সালা জরুর যাবে ইন্সপেক্টর। সারা দেশ কি মিলানে ভরিয়া গেছে, দিনের আলোয় আদমি খুন হইতেছে, পথে ঘাটে মহিলা ইজ্জত লুট হইতেছে। এর একটা জরুর প্রতিবাদ হওয়া দরকার আছে। এই প্রতিবাদটা কি করবে যারা প্রতিবাদ করতে আসবে তারাই ওহাদা ওরা আমার এলাকার মতো রক্তাক্ত করে দিবে। আমি তো একদম মালিন পর নাই, বহুত খুন বাইর হইতেছে, চলো তোমাকে আমি হসপিটালে লইয়া যাই। থাক বাবু থাক, আমরা আমরা গরিব ছোট জাত বটি, এমন কত রক্ত ছড়াই আমাদের পথ চলতে হয় বাবু। গলত বললে দোস্ত, গলত বললে। সির্ফ খুন ধরালে চলবে না, খুন কা বদলা খুন নিতে না পারলে এই দুনিয়ায় বাঁচতে পারবে না। তোমার সাহস আর বাড়তি দেখে আমার বহুত পছন্দ হইয়াছে। তুমি কোন আছো একবার? আমি পাঞ্জাব কে रहने वाले साहब, हमारा नाम सुरेंद्र सिंह আছে। ব্যবসা করেন के लिए এই বেঙ্গল में আসিয়েছিলাম, लेकिन আমার সব কিছু চুরাই গেছে সাহেব। আমি ভিখারি মাফিক রাস্তায় রাস্তায় ঘুমছি সাহেব, রাস্তায় রাস্তায় ঘুমছি। ও মাই গড, তুমি কোন কোন কাম জানো ইয়াংম্যান? তোমার ড্রাইভিং কাম মালুম আছে? হ্যাঁ সাহেব। তো তুমি চাইলে আমি তোমাকে আমার ড্রাইভিং কাম বা আমার বডিগার্ড বানাইতে পারি। সব বলছেন সাহেব, আপনি আমাকে নৌকরি দেবেন? কেন দেব না ইয়াংম্যান? আমার বহুত ওয়ার্কার চাই, বহুত আদমিকে নৌকরি দিয়া আমি তাদের স্টেবিট করিয়া দিয়েছি।
बहुत आदमी को नौकरी। হ্যাঁ আমার একটা মিশন আছে, ও মিশনে বহুত কারবার চলে। তো তোমাদের মতো বহুত লড়কা লড়কিকে নৌকরি দিয়া আমি ওদেরকে জিন্দগি বানাইয়া দিয়েছি। এই রেখা, শুনেছিস ওই বাবু নাকি বহু লোককে নৌকরি দিয়েছে, নৌকরি। तो दया करे हमारे एक नौकरी देना पुलिस बाबू। तू जो काज हमको दीवी हम लोग दया करे सब काज तो করে দেব বাবু। প্লিজ তুই আমাদের একটা নৌকরি দে না বাবু। অলরাইট আমি তোমাদের সবাইকে চাকরি দিব। উহার আগে তোমাদেরকে হাটে নাটে ট্রেনিং দিয়া আমি কাম শিখাইব। কাম ট্রেনিং শেষ হইয়া গেলে তোমাদের চাকরি ফাঁকা। তো তোমরা রাজি? রাজি সাহেব। তাহলে তোমরা সবাই আমার সহিত আমার মিশনে আইসো। পাইনি রে রোহন, সারা হাসপাতাল তন্ন তন্ন করেও আমি অর্পণের খোঁজ পাইনি। এ কি বলছো তুমি বর্ধা? ছোটদা কি তাহলে হাওয়ায় মিশে গেল? তুমি ডাক্তার বাবুদের ভালো করে জিজ্ঞাসা করেছিলে? জিজ্ঞেস করেছিলাম রে রোহন, অর্পণ নাকি সুস্থ হওয়ার আগে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। মিথ্যে কথা। ডাক্তার বাবুরা তোমাকে মিথ্যে কথা বলেছে। সে কি চুরি করেছে না ডাকাতি করেছে যে সে পালিয়ে যাবে? আচ্ছা রোহন, এমনও তো হতে পারে ডাক্তার বাবুরা আমাকে মিথ্যে কথা বলেছে, আর সত্যিটা হলো কি বর্দা, সত্যিটা কি? হয়তো ডাক্তার বাবুরা আমাকে অবহেলায় ভুল চিকিৎসায় আমাদের অর্পণ মারা গেছে। না বর্দা না, এ তুমি ভাবলে কি করে? একটা মিথ্যে সন্দেহের বশে তুমি ছোটদাকে মনে প্রাণে মেরে ফেলছো বর্দা। তুমি কি পাষাণ হয়ে গেলে? আমায় তুই ক্ষমা কর ভাই, আমি যে আজ দিশেহারা হয়ে পড়েছি। হতভাগাটাকে হারিয়ে আমি যে বড় দিশেহারা। ওর চিন্তায় আমি পরমার খোঁজ খবরও নিতে পারিনি। বিয়ের পর শ্বশুর বাড়িতে পরমা কেমন আছে তাও আমি জানতে পারলাম না। ভালো আছে বর্দা, ভালো আছে। যে মানুষটা শুধুমাত্র বন্ধুর কথা রাখতে গিয়ে একটা লগ্ন পেরিয়ে যাওয়া মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়, তার বাড়ির লোকজন আর যাই হোক খারাপ হতে পারে না। তুমি বরং আরেকটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো। আমার মন বলছে দিদি। নমস্তে ভাই সাহেব, নমস্তে। আমার বাত ছোড়েন, আপনি কি অর্পণ বাবুর ভাইয়া, মতলব দাদা আছেন? দাদা? হ্যাঁ ভাই, আমি অর্পণের দাদা। অর্পণকে তুমি চেনো বুঝি? হ্যাঁ দাদা, कुछ समय के लिए अर्पण का साथ हमारा मुलाकात হয়েছিল, लेकिन কোথায় কোথায় আমার অর্পণ? আমি বলতে পারবে না দাদা। जो कुछ জানবার এই চিঠি পড়ে জেনে নেবেন। হ্যাঁ চিঠি, এই চিঠি আমার হাতে দিয়ে অর্পণ বলেছিল কি আপনাদের কাছে পৌঁছে দিতে। नहीं नहीं दादा नहीं, ये हमें बोलते पारबे ना। এই চিঠি में सब कुछ লেখা আছে। এই চিঠি পড়ে সব कुछ জেনে নেবেন। কি লিখেছে হতভাগা? যে টাকাগুলো ডাকাতি হয়ে গেছে বলে হয়তো লজ্জায়। কি লিখেছে বর্দা? বর্দা চিঠিতে কি লিখেছে? না না ছোড়দা রে, তুই কোথায়? তুই কি করলি রে হতভাগা? কেন করলি? কেন কেন? আমি उसको रुकने का बहुत कोशिश করেছিলাম দাদা, लेकिन আমি পারলো না। আমার এতগুলো টাকা বরবাদ হয়ে গেল। আমার জন্য দাদা ভিখারি হয়ে গেল। এই সব কথা বলতে বলতে অর্পণ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে সুসাইড করলো। হারিয়ে গেল রে রোহন, আমার জীবনের শেষ সাত স্বপ্নটুকু কোথায় নেমেছে? হারিয়ে গেল কোথায় নেমেছে? আপনারা চাইলে আমি আপনাদের পাশে দাঁড়াবো দাদা। তুমি কেন আমাদের পাশে দাঁড়াবে দাদা? আমার যে আর কই না আছে রে দা ভাই।
बचपन में हमरा अम्मा और बाबूजी मारा গেছে बहुत কষ্টে আমি বড় হয়েছি মেহেরবানি করে আপনারা যদি আমাকে ভাই বলে কাছে টেনে নাও তো আমি না, যে মানুষটা এমন নির্মম সংবাদ আমার বাড়ি বয়ে দিতে এসেছে তাকে আমি ভাই বলে কিছুতেই ক্ষমা করি না, ক্ষমা করব না। এতে ওর দোষ কি আছে? হ্যাঁ, সব দোষ ওর। কেন এই অর্পণের মৃত্যুর সংবাদটা আমার কাছে পৌঁছে দিল ও না জানালে আমরা তো জানতাম আমার অর্পণ যে জীবিত আছে, একদিন না একদিন সে ফিরে আসবে। দাদা এই আশা নিয়ে আমরা সারাটা জীবন কাটিয়ে দিতাম। দাদা দাদা হয়ে তো ছোট ভাইয়ের শ্রাদ্ধ করতে হতো না। বর্দা, বর্দা তুমি চুপ করো, আর আমি সহ্য করতে পারছি না। আমাকে মাফ করুন দাদা, মনে করুন আপনার ভাই অর্পণ জিন্দা আছে। জিন্দা আছে? হ্যাঁ, জিন্দা আছে, আমার মাঝে জিন্দা আছে। আমাকে আমাকে আপনাদের অর্পণ মনে করে জায়গা দিন দাদা, আমি আপনাদের সারে জিন্দেগি মাথায় করে রাখবো। আপনাকে আপনার পায়ের তলায় জায়গা দিন দাদা, পায়ের তলায় জায়গা দিন, জায়গা দিন। বর্দা তুমি আর চুপ করে থেকো না বর্দা। ও তুমি 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 ওকে কিছু বলো। বলবো, আমি নিশ্চয়ই বলবো। আমি শুধু একটা কথাই বলবো, আর সেই কথা হলো আমার ভাই অর্পণ মারা গেছে। দাদা মোর বিনাই ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনাই ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনাই ওঠে কোন সুরে বাজে, মমন্তর কম্পিত ভালো নাচ গান করতে পারো। ভালো না ছাই, ওই কলেজ ফাংশনে এই গানটা একটু নাচবো বলে তাই প্র্যাকটিস করছিলাম। তা ভালো ভালো ভালো। আচ্ছা ভাগ্নি, তুমি হিন্দি গান নাচতে পারো না? পারে তো, কিন্তু মা বাবা দুজনকেই ভয় করি, তাই যাই না। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে দারুণ ছন্দ আছে, দারুণ প্রতিভা লুকিয়ে আছে। একটু যদি ঘষে মেজে নেওয়া যায়, কোনোদিন না কোনোদিন তুমি ওই টিভি সিরিয়ালে। মামা প্লিজ, মামা মামা মাকে একটু বুঝিয়ে ম্যানেজ করে দাও না। বাবাকে আমি থোড়াই কেয়ার করি, কিন্তু মাকে একটু ভয় করি। ভয়কে জয় করতে শিখো ভাগ্নি, নাইলে জীবনে কিচ্ছু হবে না। দরকার হলে মায়ের কথা শুনবে না, মায়ের মুখে মুখে তর্ক করবে। আরে আমি তো আছি নাকি? তুমি ঠিক বলেছো মামা, ঠিক বলেছো। আমার ক্যারিয়ার আমাকেই তৈরি করে নিতে হবে, তাই সেই জন্যই আজ থেকে
আমি ওই রবীন্দ্র নৃত্য বাদ দিয়ে আজ থেকে নতুন করে শুরু করব ওই আধুনিক হিন্দি গান। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। আমি কতবার বলেছি ওই অশ্লীল হিন্দি নাচ গান তুই করবি না। আজ আবার কি বলছো মা? আজকাল তো সবাই এই সব গানেই নাচে, তাই এবার থেকে আমি এই সব গানেই নাচবো। তোমাদের কোনো কথাই আমি শুনবো না। সাবধান মা, আমি কিন্তু আর নাবালিকা নই, আমি যথেষ্ট সাবালিকা। মা তোমার মেয়ের ভিতরে খুব সাহস দেখছি এবং প্রতিবাদও আছে, আর সেগুলো প্রকাশ করারও সাহস পেয়েছিল না। সাহসটা বুঝি তুমি দিয়েছো? হ্যাঁ দিয়েছে, এবং আরো অনেক কিছু দিয়ে তোমার কাছ থেকে তোমার মেয়েকে আমি অনেক দূরে সরিয়ে দেব। না ভুজঙ্গ না। হ্যাঁ আমি ভুজঙ্গ। ভুজঙ্গ মানে সাপের মতো তোমার সংসারে আমি একটার পর একটা ছবল মারবো, প্রতিশোধের ছবল। তোমার সংসার জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। না ভুজঙ্গ না, তুমি আমার এত বড় ক্ষতি করো না ভুজঙ্গ, তুমি এত বড় ক্ষতি করো না। তুমি আমাকে ক্ষমা করো ভুজঙ্গ, তুমি আমাকে ক্ষমা করো। পাগলি রে, তুই পালাবি কোথায়? হ্যাঁ এই মুহূর্তে আমার 50,000 টাকা দাও। 50,000 টাকা? হ্যাঁ, মেয়েটাকে তো খুঁজে বের করতে হবে, তাছাড়া পকেটে যা অবস্থা। কিন্তু এত টাকা আমি পাবো কোথেকে দেব? কোথায় পাবে না পাবে সে ভাবনা তোমার। ভুজঙ্গ তবে এইটুকু তোমাকে বলতে পারি, তোমার চোখের সামনে আছে কিন্তু টাকার খনি। আমি টাকার খনি? হ্যাঁ, ওই টাকার খনি হলো বিনে পয়সা বিয়ে করে আনা তোমার সৎ ছেলের বউ। ওই বৌমাকে চাপ দে, যতটা পারো তুমি যৌতুক আদায় করে নাও সুদামণি, তারপর চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিও। তারপর তোমার সমস্ত সম্পত্তির মালিক হবে তোমার একমাত্র ছেলে শুভ। কিন্তু আমি বিংশ শতাব্দীর বেশ চল পড়া নয়, আমি বিষাক্ত কালকে উঠে আমার 100 বলে বুঝেছি ভুজঙ্গ, বুঝেছি তোমার অদৃষ্ট ইঙ্গিত আমি বুঝেছি, কিন্তু ওটাই তো আমার মনে ছিল। কিন্তু তোমার ভয়ে আমি এতদিন থেমেছিলাম, কিন্তু না, সাহস যখন আমি পেয়েছি তখন আর আমি কখনো থেমে থাকবো না। বৌমা, বৌমা! আরে বাবা, কোনো সারা শব্দ পাচ্ছি না। আমি রান্নার জোগাড় করছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। বলুন মা। আচ্ছা আচ্ছা বৌমা, তোমার দাদাদের কি আক্কেল
বলো তো? ওরে বাবা, এতদিন তোমার বিয়ে হলো, অথচ একটা দিনের জন্য খোঁজ খবর নিতে না। বলে কেমন করে তোমার বিয়ে হয়েছে, তুমি এখানে সুখে আছো না দুঃখে আছো, সেটা তো একবার তোমার দাদাদের জানা দরকার। আসলে আমার মনে হয় মা ছোটটা হয়তো এখনো সুস্থ হয়ে বাড়ি ফিরেনি, তাই হয়তো আমার দাদারা আমার খোঁজ করার সময় পায়নি। আর তাছাড়া আমি তো আপনাদের সকলকে নিয়ে এ বাড়িতে খুব সুখে আছি মা। কিন্তু আমি যে সুখে নেই মা। আপনি কি বলছেন মা? মানে তোমার সঙ্গে, মানে রূপকে মানুষ করতে গিয়ে খাইয়ে পরে এত বড় করে তো যেমন অনেক অনেক টাকা খরচ হয়েছে, তাই আমি আশা করেছিলাম রূপের বিয়েতে মোটা অঙ্কের যৌতুক নেব। কিন্তু তা যখন হলো না, তাহলে কিছু আপাতত মানে এই যৌতুক পণ নিয়ে আমি মানে সংসারটা, তা তো হলেই না মা, হলেই না। উল্টে বেকার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসে সংসারে কারি টাকা খরচ করছে। আপনি কি বলছেন মা? আমি তোকে স্পষ্ট করে বলে দিচ্ছি বৌমা, তুমি তোমার দাদাদের বলে পাঠাও, মানে তারা যেন লাখখানে টাকা 10 ভরি সোনা নিয়ে এখানে আসে। মা, আপনি কি বলছেন মা? আমার দাদারা বসত বাড়ি বন্ধক রেখে আমার বিয়ে ঠিক করেছিলেন, কিন্তু সেই টাকা ডাকাতি হয়ে যাওয়ায় আমার দাদারা নিজেরাই আজ ভিখারি সেজে বসে আছে। এই অবস্থায় এত টাকা গয়নার কথা, না 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 মা, দাদাদের আমি এই কথা বলতে পারবো না। এই মেয়ে কি পারবে আর না পারবে সেটা তোমাদের। তবে আমিও বলে দিচ্ছি, 7 দিনের মধ্যে ওই টাকা না পেলে তোমাকে 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 চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেবো। একই পরমা, তুমি এভাবে মাটিতে পড়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার মা? হায় 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 রে, ওই পাপ পিছলে পড়ে গিয়ে আমার বৌমা ওরে রাইমা, শিখে গরম জল নিয়ে আয়, শিখের মুখ নিয়ে আয়, মুখ। দেখি কোথায় লেগেছে? ও তো লাগেনি, আরে লাগেনি, কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। ওরে বাবা, না হলেই ভালো। এত করে বলে ছুটি করে কাজ করতে যেও না বাবা, না মেয়ে আবার কোনো কথাই শোনে না। আচ্ছা, এত তাড়াহুড়ো কি আছে বলে তো পরমা? আমাদের বাড়িতে তো তেমন কোনো কাজের চাপ নেই, সবাই মিলেমিশে করলেই তো লেটা চুকে যায়। আরে বাবা, শোন ছেলের কথা, বৌমা তো কাউকে কোনো কাজ করতে দেয় না, মানে সব কাজ নিচের হাতেই করে। আর আমাকে তো কুটোটি পর্যন্ত রাখতে না। আচ্ছা তুই বল বাবা, তুই বল, বৌমা যদি এখন থেকে আমার কাজ করবো সবকিছু ছাড়িয়ে না, তাহলে বসে বসে আমি যে বাদ ধরে যাবে রে বাবা। বলো না বাবা। তুমি অনেক কষ্ট করেছো সংসার বাবা, করতে। আমাদের 3 ভাই বোনকে মানুষ করতে কি নাই পরিশ্রম করেছো। এবার শরীরটাকে একটু শান্ত নাও। শরীরটাকে নয় রে রূপ, শরীরটাকে নয়, পারলে তোর মায়ের মুখটাকে বিশ্রাম নিতে বল। এই যে কি বলে, সারাদিন তোমার তো ছোট মুখ এত বেশি নড়াচড়া করে, তাদের মুখে হয়তো বাদ হয়তো হবে না ঠিকই, কিন্তু তোমার বাচ্চাতে অনেকেই উপকার হয়ে যাবে। এই যে কি বলতে চাও তুমি, পরিষ্কার করে বলো দেখি। নিজের মনটাকে একটু পরিষ্কার করে বলো তো সুধাময়ী, বৌমা কি সত্যি পা পিছলে পড়ে গিয়েছিল, নাকি এর মধ্যে কোনো অপরিষ্কার গল্প লুকিয়ে আছে? পরমা, তার মানে তুমি বলতে চাও তোমার বৌমাকে আমি ঠেলে ফেলে দিয়ে মিথ্যে নাটক করছি, গল্প। তা তোমার যদি এতই সন্দেহ, তাহলে বৌমাকে জিজ্ঞাসা করে নিলেই পারো। এই যে সারা জীবন তো আমাকে অনেক জ্বালিয়েছে, এবার একটু ক্ষমা ভিক্ষা করে আমাকে ক্ষমা করে দাও, বুঝলে? আপনি শুধু মাকে বকাবকি করলেন বাবা। পরমা তো বলছে তার কিচ্ছুই হয়নি। হতেও কতক্ষণ? এ আপনি কি বলছেন বাবা? আমি তোর মাকে তো ভালো করে চিনি রূপ, তোর মা হলো একটা বিষধর কাল সাপ। সাপ যেমন জন্ম দিয়ে তার নিজের বাচ্চাদের গিলে খায়, তেমনি তোর মা নিজের স্বার্থের জন্য তার সন্তানদের ভবিষ্যৎ গিলে খেতেও দ্বিধাবোধ করবে না। বাবা,
তাই তোমাকে আমি শুধু একটা কথাই বলছি বৌমা, বাবা এই সংসারে শুধু ভালো মানুষের থাকলে চলবে না বৌমা, অন্যায় দেখলে প্রয়োজনে প্রতিবাদও করতে হবে। আপনি কি বলছেন বাবা? দেখবেন পরমা তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে এবাড়ির সবার মন জয় করে নেবে। হ্যাঁ, কিন্তু বাবা আমি একটা কথা বলছিলাম কি, আমি বৌমাকে সঙ্গে নিয়ে যাবি? তাই তো। না বাবা না, নিশ্চয় নিয়ে যাবি বাবা, নিশ্চয় নিয়ে যাবি, এতে আমি কোনো আপত্তি করব না। না বাবা না, পরমা এখানেই থাকবে, আমি বরং মাঝে মধ্যে বাড়ি আসবো। এই কেমন কথা রূপ, এই সবে মাঝে তো দুজন বিয়ে হয়েছে, এখন তো দুজনের কাছাকাছি থাকবি। তাছাড়া বউপা এখানে নতুন, এখন এই সংসারে কাউকে ঠিক মতো চিনেই উঠতে পারেনি, কাজেই বৌমা এখানে অনেক অসুবিধায় পড়বে। না 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 বাবা না, আমার কোনো অসুবিধা হবে না, আমি আপনাদের সবাইকে নিয়ে নিশ্চয়ই সুখী থাকতে পারবো। না বৌমা না, এটা তোমার মনের কথা হতে পারে না। তাই আমি রূপকে বলছি, সামান্য কিছু পেতে গিয়ে তুই যেন অনেক কিছুকে হারিয়ে ফেলিস। বৌমা, তোমাকে দেখে রবি ঠাকুরের কথাটা আমার মনে পড়ে গেল। বুক ভরা মধু, বঙ্গের মধু, জল হয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। সিঁদুর পরা বঙ্গ নারী, পরে শাখা দূরের শাড়ি, আলতা পরা পা দুখানি, কোলেতে সন্তান, লজ্জা ঘুমটা যায় যে চলে, সব কিছু যায় যে ভুলে, মা বললে করে করে প্রাণ করে আনচান। বাবা 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 এসব কিসের ইঙ্গিত দিয়ে গেল পরমা? ওসব ওসব কিছু নেই, তুমি ভেবো না তো। শোনো, তুমি তাড়াতাড়ি কলকাতায় যাও, যেমন করে হোক তোমাকে একটা চাকরি পেতেই হবে, নইলে বেকার স্বামীর স্ত্রী বলে পরিচয় দিতে তুমি খুব লজ্জা পাবে, তাই না পরমা? ছি ছি, এসব তুমি কি বলছো গো? দেখো, সেদিন এই কঠিন পরিস্থিতি না ঘটলে আমি বিয়েটাই করতাম না, কারণ আমি জানি আজকের দিনে এই বেকারের পক্ষে একটা বিয়ে করা মানে চরম অভিশাপ। অভিশাপ? তোমার এই বেকার স্বামী যতদিন না কলঙ্ক ঘুচবে ততদিন তুমি আমাকে একটু কষ্ট করে মানিয়ে নিও, মানিয়ে নিও পরমা। শোনো, আমি সব মানিয়ে নিলেও আমার সবসময় মনে হয় এই সংসারে আমি বড় বেমানান। কি বলছো? কি বলছি জানো, তোমার মা হয়তো অনেক বড় ঘরে অনেক টাকা গয়না নিয়ে তোমার বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তা না হওয়ায় তিনি। না না পরমা না, আমার মায়ের সম্পর্কে এমন নিষ্ঠুর ভাবনা তুমি নাই বা ভাবলে? দেখলে না, সামান্য তুমি পাপি ছেলে পড়ে যেতে মা কেমন অস্থির হয়ে পড়েছে, তাতেই আমি বুঝিনি মা তোমাকে কত ভালোবাসে। আসল সত্যিটা যদি তুমি জানতে পারতে, তাহলে তুমি বুঝতে পারতে তোমার মা। কি হলো পরমা, এমন করে তুমি কি ভাবছো বলো, কি ভাবছো বলো? কিছু ভাবছি না, শোনো, আমি এই সংসারে সবাইকে নিয়ে খুব সুখে থাকতে পারবো। চেষ্টা নয় পরমা, তোমাকে তোমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে সবার মন জয় করে এই সংসার মন্দিরে পূজারিনী হয়ে পুজো করতে হবে। আমি তোমার সুখ দুঃখের চাওয়া পাওয়ার চিরসাথী হয়ে আমি কন্যা হয়েছি গো, তুমি আমাকে তোমার মনের মতো করে গড়ে নিও। তবে এসো প্রিয়ে, আমরা দুজন দুজনার হাত ধরে সেই শুভ সাধনার লক্ষ্যে এগিয়ে যাই। জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, তুমি জানো
পুলকের বধুয়া তোমার সাথে মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে করেছিলাম যাতনা। জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। এই হতো বাকে তুই এখানে চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়, কাছে আয়। চারদিকে যে শুধু অন্ধকার অন্ধকার। আরে বাবা অন্ধকার হবে না, যেই না আমি দেব দেবীর দর্শন করব বলে চোখ মেলেছি এমনি চোখের সামনে লোডশেডিং। এই হতো বাকে গুরুজনদের সামনে এরকম ইয়ার্কি করা হচ্ছে? এক চোর মরবো না। একটা কেন দাদা, একটা কেন? তুমি আমার দাদা, তাই তুমি আমাকে একটা নয় হাজারটা চড় মারো, তাতে আমার কোনো আপত্তি নেই। শুধু তোমাদের দুজনের কাছে আমার একটাই আপত্তি, মমদেব দেবীর এই যুগল মিলন ক্ষণে ক্ষণে আমি যেন পাই দর্শন। কি বলছো? ঠিক আছে, আমিও দেখবো তোর বৌদি তোকে কতক্ষণ আগলে রাখে। যখন আমি আগলে পাবো না তখন তোর হতচ্ছাড়া আমি ছাড়িয়ে দেবো। কচু করবে কচু। হতচ্ছাড়া কোথাকার? বৌদি দেখলে তো দাদাকে কি রকম রাগিয়ে দিয়ে একদম এখান থেকে ভাগিয়ে দিলাম। দাদাকে তুমি ভাগালে কেন ঠাকুরপো? তোমাকে দু চোখ ভরে দেখবো বলে। তোমার দু চোখের মাঝে আমি যে খুঁজে পেয়েছি মায়ের স্নেহ ছায়া, তোমার কণ্ঠে যে পেয়েছি মায়ের মধুরতা। বলো না, বলো না বৌদি, বলো না, তুমি কি আমার মা হবে? পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা, মা গো মা, আমার কচি ছেলেটাকে নিয়ে এইভাবে বেলাল্লাপনা করা হচ্ছে। ছি ছি মা ছি, এ তুমি কি বলছো? এই কি বলছি মানে? আরে কি বলছি মানে? আরে একটা সমর্থ মেয়ে একটা উঠতি বয়সী ছেলে জড়িয়ে ধরে কি করতে পারে সেটাকে আমাকে খুলে বলতে হবে। করো, চুপ করো মা, তুমি চুপ করো। তোমার কথাগুলো শুনতে আমার ঘৃণা করছে, ঘৃণা। এখন মনে হচ্ছে আমি যে তোমার গর্ভে জন্মেছি, এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে মা, ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। তোমার তোমার ওই বদ্ধ মনের অন্ধ দৃষ্টিতে যে দৃশ্য তুমি আজ দেখেছো সেটা তোমার কাছে বেলেল্লাপনা হলেও সেটা সেটা আমাদের কাছে স্নেহ মায়া মমতার এক শুভ উপাসনা মা। বৌদি, ওই ওই ভদ্র মহিলার কথাই তুমি কিছু মনে করো না বৌদি, কিছু মনে করো না। উনি আমায় জন্ম দিলেও মার সন্তানের সম্পর্ক যে কতটা গভীর, কতটা মধুর
তা উনি কোনোদিন অনুভব করতে পারেনি বৌদি, তা উনি কোনোদিন অনুভব করতে পারেনি। আর তাই তো উনি সারাটা জীবন শুধু আমার জন্মদায়িনী হয়ে থেকে গেছে, কোনোদিনও একটা সত্যিকারের মা হতে পারেনি। সত্যিকারের মা। কি? আমাকে ভদ্র মহিলা বলে বিদ্রুপ করা হচ্ছে? তোকে আমি এমন শিক্ষা দেব। না না মা না, আপনি ঠাকুরপুকে ভুল বুঝবেন না মা, ঠাকুরপুকে ভুল বুঝবেন না, ও হয়তো না বুঝে আপনাকে। এই শয়তানি, শুভর সঙ্গে তোর গোপন ব্যাপার যাই হোক না কেন, আমি যেসব কথা বলবো সেই কথাগুলো তোকে মন দিয়ে শুনতে হবে, নইলে তোর সঙ্গে তোর স্বামীকে রূপ তো আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। না মা না, আপনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না মা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি বলুন, আপনি কি চান বলুন। আমি চাই আমার শুভ সঙ্গে আর জনে মেলামেশা না করা হয়, তাই ওর মনে ছোট্ট একটা আঘাত দিয়ে ওকে দূরে সরিয়ে রাখবে। তা আমি কেমন করে বলবো মা? তাহলে পরিস্থিতি অনুযায়ী তুই সবার সামনে বলবে যে মানে শুভর সঙ্গে তোমার অবৈধ ব্যাপারটা। না মা না, ওই রকম একটা দেব শিশুর মতো সহজ সরল মানুষকে আমাকে এইভাবে অপবাদ দিতে বলবেন না মা, আমি পারবো না। তাহলে এবার ছেড়ে যাওয়ার জন্য তোমার স্বামী স্ত্রী তৈরি হও। মা দয়া করুন, মা দয়া করুন, যে মানুষটা একটা সরল বিশ্বাসী সে আমাকে মা বলে ডেকেছে, তার সরল মনে আমি কিছুতেই বাজে আঘাত দিতে পারবো না। আমি তারা বই তার আগে তোর দাদাকে ডেকে পাঠিয়ে ওই দেনা পাওনার কথা আমি ফয়সালা করে নিতে চাই। দোহাই মা, এই সময় আমার দাদাদের এভাবে চাপ দেবেন না মা। আপনি জানেন না, আপনি আমাদের দাদা দেখলে আপনি বুঝতে পারবেন আমার দাদারা কত অসহায়, কত অসহায়। অসহায় নয় রে বোন, আজ আমি একেবারে নিঃস্ব সর্বহারা। দাদা তুমি ভালো আছো তো? দাদা তুমি ভালো আছো? প্রণাম করিস না, অসুচি মানুষকে যে প্রণাম করতে। কেন দাদা, তুমি কিসের অসুচি দাদা? ভাই কত আর অসুচ, অর্পণ আত্মহত্যা করেছে রে বোন। দাদা অর্পণ হতভাগা সেই টাকাগুলো দুঃখ ভুলতে পারেনি, ভেবেছিল আমি ওকে ওই বকাবকি করব, তাই হতভাগা ওই ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তুই কি করলি ছোট্টা? কেন করলি রে? কেন করলি ছোট্টা? কেন? এবার তোমাদের মরা কান্নাটা থামাবে। আরে বাবা, যার মরণ ছিল সে মরেছে, তাতে আবার এত কান্নাকাটি করার কি আছে বলো তো? আমার শাশুড়ি মা। ও আচ্ছা মাসিমা, আগামীকাল আমার ছোট ভাইয়ের পারলৌকিক ক্রিয়া, তাই আজ আমি আমার পরমা বোনকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে চাইলে তো নিয়ে যাওয়া যায় না বাবা, তার জন্য আগে এসে দিন ধার্য করে যেতে হবে, তারপর তো নিয়ে যাওয়া। মাসিমা, আমার ছেলের বরপণ স্বরূপ 1 লাখ টাকা আর 10 ভরি সোনা এনেছি তো। সোনা 10 ভরি সোনা, 1 লাখ টাকা আমি কোথায় পাবো মাসিমা? আমি যে আজ অসহায়। আরে বাবা, অত কথা কি আছে বাবু, তুমি যখন দেনা পাওনা মেটাতে পারবে তখন তুমি তোমার বোনকে নিয়ে যাবে, তাহলে অধিকাংশ সংসারে যা ঘটছে তোমার বোনের বেলাতে কিন্তু তাই ঘটবে। আরে বাবা, মানেটা অতি সহজ, হয়তো কোনোদিন শুনবে তোমার বোন গলায় দড়ি দিয়ে, আর না হলে গায়ে কেরোসিন ঢেলে। দাদা দাদা তুমি আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো দাদা, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না দাদা। নিয়ে যাবো বললি তো নিয়ে যাওয়া যায় না বাচ্চা। দেখি তোমার কত ক্ষমতা। কেন নিয়ে যেতে পারবো না?
বোনের বিয়ে দিয়েছি বলে কি আমি সব অধিকার আমি হারিয়ে ফেলেছি? পণ দিতে পারিনি বলে আমার ভাই বোনের সম্পর্ক আপনি ভেঙে দেবেন? দোহাই, আমি আপনার পায়ে ধরে হলো না রে বোন, এ জীবনে আর বোধহয় তোর সুখী হওয়া হলো না। তার চেয়ে তুই যদি লগ্ন অবস্থা হতিস তাহলে ভালো হতো রে বোন, ভালো হতো। তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও। ওগো ওগো শুভবুদ্ধি মানুষের দল আর কতকাল এই সমাজে মানুষের দল কোথায় তোমরা চলে যাবে? তাই চুপ কর ছোট লোক, চুপ কর। আমাদের দেনা পাওনাটা মেটাবে কিনা তাই বলো। মেটাবো মাসিমা, যত কষ্ট হোক না কেন আপনাদের দেনা আমি মিটিয়ে দেব। কারণ আপনাদের এই পাওনা টাকার চেয়ে আমার এই অভাগিনী বোনটার জীবনের মূল্য যে অনেক বেশি। দাঁড়ান বাবু, আপনি আমাদের বউ দিদিমণির দাদা, প্রথম এই বাড়িতে এসেছেন, একটু অন্তত মিষ্টি মুখ করে যান। এই হারামজাদা, এত আদিক্ষেতা দেখাতে তোকে কে বলেছে? আদিক্ষেতা কি বলছেন গিন্নিমা? বৌদিমণির দাদাকে আপনি তো আত্মীয়, আর আত্মীয়কে মিষ্টি মুখ করানোই। চুপ কর হাত বাঁকা। ওইসব ভিখারিদের মিষ্টি মুখ নয়, ওইসব ভিখারিদের গলা ধাক্কা দেবার থেকে বের করে দিতে হয়। আপনি কি বললেন গিন্নিমা? বৌদিমণির দাদাকে আপনি মিষ্টি মুখ আর করানোর দরকার নেই, কারণ আমার এই বোনের শাশুড়ি মায়ের মিষ্টি মুখের মুখরোচক কথাতে আমার একেবারে পেট ভরে গেছে, আমার এক পেট ভরে গেছে। চুপ কর, যা এখান থেকে। এই শুভ, এই মিষ্টিগুলো ফ্রিজে রেখে দিয়ে তো। আবার আমি ফ্রিজে রাখবো কেন গিন্নিমা? তার থেকে বরং আপনি মিষ্টিগুলো এই হতভাগা, তুই জানিস না আমার সুগার আছে? মিষ্টি খেলে আরো দ্বিগুণ সুগার বেড়ে যাবে। তা তো পারবে গিন্নিমা, আমি বলছিলাম কি রে শিবু? ওই মিষ্টিগুলো খেলে আপনার মুখ দিয়ে যদি একটু মিষ্টি কথা বের হয়। কি বললি হতভাগা? আচ্ছা গিন্নিমা, হ্যাঁ বল। একটা কথা বলবো? কি কথা বল না, বল। আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আরে কি কথাটা বল না তাড়াতাড়ি। আপনার তো রক্তে সুগার আছে, তবু আপনার রক্ততে এত মিষ্টি, তবু আপনার মুখের কথাগুলো একটু মিষ্টি নয় কেন বলুন তো? রক্তের দোষ বলে তো একটা কথা আছে গিন্নিমা, আর রক্তের বলে কোনো কি গুণ নেই? বড় কথা, মিষ্টিগুলো দেখে না আমার ভীষণ লোভ হচ্ছে রে শিবু। এই শিবু, দুটো মিষ্টি খেয়ে নি কেমন? খাই খান গিন্নিমা খান, একেবারে প্রাণ ভরে খান। মিষ্টি তো নয়, যেন নিজের পিন্ডি নিজেই গিলছে।